শুভেচ্ছা শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। মানবিক মর্যাদা সম্পন্ন প্রত্যাবাসন নির্যাতন বন্ধ সহ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে 7 দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সকালে রোহিঙ্গা সংকট নিয়ে 3 দিনের আন্তর্জাতিক সংলাপের মূল অধিবেশনে প্রস্তাবগুলো উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গাদের মৌলিক চাহিদা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তা অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন তিনি। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন রিয়াজ রায়হান, আর ক্যামেরায় ছিলেন আলামিন তালুকদার। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল প্রায় 12 লাখের রোহিঙ্গা, যে সংখ্যা এখন অন্তত 15 লাখের বেশি। মানবিক কারণে বাংলাদেশ এই বিপুল সংখ্যক মানুষকে ঠাঁই দিয়েছে। 2017 সাল থেকে এখনও কোনো রোহিঙ্গাকে সেদেশে ফেরত পাঠাতে পারেনি। এমন বাস্তবতায় কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। মূল অধিবেশনের শুরুতে আরাকানে মিয়ানমার সামরিক জান্তা ও বিভিন্ন সংগঠনের নির্যাতনে নিহত রোহিঙ্গা সদস্যদের জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কক্সবাজারের এই আয়োজন। তিনি বলেন, মানবিক দিক বিবেচনা করে নির্যাতনে ঘর ছাড়া রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। এখন সময় এসেছে প্রত্যাবাসনের। On this fateful day, it is our moral responsibility to take the right side of history and stop the armed actors from carrying out their horrible design of ethnic cleansing of the entire Rohingya population. প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক মহলে সকল চেষ্টা জারি রাখতে হবে। I acknowledge the continued support, assistance and solidarity of the donors, our partners, UN agencies, international organizations and friends across the globe to the Rohingyas sheltered in Bangladesh. We greatly value your compassion and continued partnership for the Rohingyas. এ সময় রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও এ সংকট সমাধানে 7 দফা প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনূস। We urge all parties and partners to work hard for charting a practical roadmap for their speedy, safe and dignified, voluntary and sustainable return to their homes in Rakhine as soon as possible. এর আগে বক্তব্যের শুরুতে দেশের চলমান পরিস্থিতিও তুলে ধরেন আগত অতিথিদের সামনে। বলেন, দেশ এখন স্থিতিশীল, জাতীয় নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে। And the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের নিয়ে সমুদ্র পাড়ে ফটো সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে এই কক্সবাজার সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের মোদ্দা কথা হচ্ছে, বাংলাদেশ আর রোহিঙ্গাদের এত বড় বোঝা বয়ে বেড়াতে চায় না। তবে তাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে সবচেয়ে বড় ভূমিকা, সেটি বারবার স্পষ্ট করেছেন তার বক্তৃতায়। তিনি আশা করছেন, একদিকে মানবিক সহায়তা যেমন অব্যাহত থাকবে, পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত চাপের ফলেই রোহিঙ্গারা ফিরতে পারবেন তাদের নিজ দেশে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কক্সবাজার। মিয়ানমারের রাখাইনে ভয়াবহ রোহিঙ্গা দমন পীড়নের 8 বছর আজ। দিনটি স্মরণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে উখিয়ার 1 ও 4 নম্বর ক্যাম্পে কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা বলেন, রাখাইনে বর্তমানে আরাকান আর্মি হত্যা ও নির্যাতন চালাচ্ছে। সেখানে নিরাপত্তা নিশ্চিত না করলে প্রত্যাবাসন সম্ভব নয়। যারা রাখাইনে আছে তারাও পালিয়ে আসছে। রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত, ফলে অনেকে অপরাধে জড়িয়ে পড়ছে। সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান রোহিঙ্গারা। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন অঞ্চলের মংডু, বুচিথং ও রাস্তাথং জেলার রোহিঙ্গাদের উপর নির্বিচারে হত্যা ও নির্যাতন শুরু করে। সেই সময় বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের নামে ঢল নামে। আরারে বর্মার জালেম সরকারে মারি দড়ি হাড়ি জুলুম করি এখন জুলুমের সীমা ছাড়া জুলুম করি আরারে ধুঁড়া দিয়ে আরা নিজে আগে কিন্তু আরারে ধুঁড়া দিয়ে দেয়। আরা প্রত্যেকজন আসতে চেষ্টা করিলে আরা ইন্টারন্যাশনাল কমিউনিটি আর আসতে আরা যদি বেগুন যদি কোলাবরেট করি এর আসতে আরা যদি হাজ করি যাই দিতে গেলে ইনশাআল্লাহ আরা দেশ দাস্তে আরা কি ব্যাক পাই।
রোহিঙ্গা সংকটের ৮ বছর নিয়ে কূটনৈতিক মিশনগুলো যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে মিয়ানমার সামরিক বাহিনীর কর্মকাণ্ডের কারণে রোহিঙ্গাদের বাস্তুচ্যুতির বিষয়টি স্মরণ করা হয়। যৌথ বিবৃতিতে বলা হয়, বর্তমানে 11 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। এছাড়াও নতুন আগমনকারীরা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। বলা হয়, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীরা তাদের ঘরে ফিরতে চায়। বিবৃতিতে সামরিক শাসন ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত ক্রমবর্ধমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানো হয়। বলা হয়, ৮ বছর পরও আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা ও বাংলাদেশের পাশে অটলভাবে দাঁড়িয়ে আছে। কূটনৈতিক মিশনগুলো এই সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করেই ক্ষান্ত হয়নি আওয়ামী লীগ সরকার। আহতদের অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছাতেও পদে পদে বাধা দেয়। সোমবার রামপুরায় শহীদ মারুফের বাবা ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে উঠে এসেছে এমন তথ্য। তিনি জানান, তার মুমূর্ষু সন্তানকে বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রাখা হয় দীর্ঘক্ষণ। এদিন আরও সাক্ষ্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের 2 চিকিৎসক। রাজধানীর রামপুরায় জুলাই আন্দোলন দমনে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় নির্বিচারে গুলি চালায় ছাত্র জনতার উপর। সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ওই এলাকায় শহীদ হওয়া মারুফের বাবা। বলেন, 19 জুলাই বিকেলে গুলিবিদ্ধ হয় তার ছেলে। পরে গুরুতর আহত সন্তানকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে গেলে বাধার মুখে পড়েন। রামপুরাতে অ্যাম্বুলেন্স আটক করে পুলিশ ছাত্রলীগ। তখনও জীবিত মারুফের বাবাকে তারা বলে তার সন্তান মারা গেছে, চাপ দেন বাসায় নিয়ে যাওয়ার জন্য। সেখানেই কালক্ষেপণ হয় অনেকক্ষণ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মারুফের। নানা বাধা পেরিয়ে 3 দিন পর সন্তানকে দাফনের সুযোগ পান তিনি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে একটা জায়গায় তার ছেলেকে থামানো হয়। চিকিৎসায় বাধাগ্রস্ত শুধু করা হয়নি, থামিয়ে রাইফেলের বাঁট দিয়ে খুঁচিয়ে ক্ষত স্থানটাতে আঘাত করা হয়। দেখা হয় যে সত্যি ক্ষত হয়েছে কিনা, এবং ওইখানে দেরি না হলে তার অনুমান যে ছেলেটা হয়তো বাঁচত, এবং পরবর্তীকালে তার লাশ দেওয়া হয় নাই, আটকিয়ে রাখা হয়। এদিন আরো সাক্ষী দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের 2 চিকিৎসক। এসব অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতানা বলেন, 17 জুলাই থেকে আহতরা আসতে শুরু করে হাসপাতালে। জানান, চিকিৎসা নেওয়া 493 জন রোগী এক চোখ হারিয়েছেন চিরতরে, আর 11 জন 2 চোখই হারান। চোখ হারা যে আহত ব্যক্তিরা ছিল, যারা অধিকাংশই পিলেট এবং বুলেট বিদ্ধ ছিল, তাদের যে চেহারার বিভৎসতা তার বর্ণনা দিয়েছে। এছাড়া 4 আগস্ট ফার্মগেটে পুলিশের গুলিতে গোলাম নাফিস সহ 3 জনকে হত্যার মামলায় গ্রেপ্তার রমনা জোনের সাবেক এডিসি সচিন মল্লিককে 28 আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের পর সংস্কারের ব্যাপারে দেশে ঐক্যমত্য তৈরি হচ্ছে, তবে সেই আদলে প্রান্তিক পর্যায়ে নীতি তৈরি হয়নি। ফলে মানুষের উপার্জন আর সামাজিক সুরক্ষা এখনো আগের মতোই। বিভিন্ন কাজে ঘুষ দিতে হচ্ছে দেশের অর্ধেক মানুষকে, এমন প্রতিবেদন দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি। সকালে সংবাদ সম্মেলনে সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, মূল্যবোধের চর্চা না বাড়লে দেশে বড় পরিবর্তন আনা কঠিন। অন্তর্বর্তী সরকারের 1 বছরে বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। শুরুর ভয়াবহতা কাটিয়ে রিজার্ভ কিছুটা স্থিতিশীল, বেড়েছে রপ্তানি, শৃঙ্খলা ফেরানোর চেষ্টা আছে আর্থিক খাতে, যদিও নিত্যপণ্যের দর নিয়ে মানুষের হতাশা কাটেনি। প্রথমে স্টোরি লাইনটা বললাম এই জন্য। সোমবার পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির জরিপে উঠে আসে এসব বাস্তবতা। সংস্থাটি বলছে, জুলাই গণ অভ্যুত্থানের পরেও নীতি সংকট কাটেনি। দেশে মাথাপিছু আয় বেড়েছে, তারপরও মাত্র 8,500 টাকা উপার্জন 10 ভাগ মানুষের। 40 ভাগ মানুষের কামাই 15,000 টাকার আশপাশে। ফলাফল, সপ্তাহে একদিনও গরু কিংবা মুরগির মাংস জুটছে না অনেকের পাতে। যে কোনো সময় দরিদ্র হয়ে যেতে পারে 18 ভাগ জনগোষ্ঠী। ক্রনিক ইলনেস, এটা বার্ডেনটা। 2 নম্বর হচ্ছে এই যে ফিমেল হেডেড হাউসহোল্ডস, এদের দিকে নজর দিতে হবে। এরা হচ্ছে একদম সবার নিচে পড়ে আছে। একটা রাইজিং ডেট বার্ডেন, এটা আমরা দেখতে পাচ্ছি, সেটাও একটা বড় ধরনের ইস্যু। ক্রিপিং, মানে ব্যাপক হয় নাই, কিন্তু ইটস এ ক্রিপিং ফুড ইনসিকিউরিটি। এ সময় সামাজিক সুরক্ষা কর্মসূচির সমালোচনা করেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। বলেন, দারিদ্র্যের সংজ্ঞা নিয়ে বিভ্রান্তি আছে, তাই উপযুক্ত না এমন অনেক মানুষ সরকারি ভাতা পাচ্ছে। অতিরিক্ত ব্যয়ের কারণে স্মার্ট ডিজিটাল ডিভাইসের সুবিধা নিতে পারছে না প্রান্তিক মানুষ। আরও জানান, গত 1 বছরে ঘুষের পরিধি কমেছে, তবে বন্ধ হয়নি, আর এটি গ্রহণে সবচেয়ে এগিয়ে পুলিশ আর রাজনীতিবিদরা। 4% বলছে,
কমেছে, বাট নিয়ারলি হাফ কিন্তু এখনও রিপোর্ট করছে যে এটা দিতে হচ্ছে। কাকে দিতে হয়? স্থানীয় মাস্তান, রাজনৈতিক নেতা, পুলিশ, সরকারি অফিস, কোর্ট ইত্যাদি ইত্যাদি ঘুষ দিচ্ছে ঝামেলা আনার জন্য। এখানে কিন্তু আবার অগাস্টের পরে এটা আরও বেড়ে গেছে প্রকোপটা। আগে ছিল 22, এখন হয়ে গেছে প্রায় 31। গত মে মাসে ৮,৭৬০টি পরিবারের প্রায় ৩৩,০০০ মানুষের উপর এই জরিপ পরিচালনা করে পিপিআরসি। আমরা যদি হাইয়েস্ট 2022 এর সাথে কম্পেয়ার করি, তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাত মহারোগে আক্রান্ত। এর বড় দায় দল দাসত্বের রাজনীতির। সকালে রাজধানী সিরডাপ মিলনায়তনে এক সংলাপে এমন মন্তব্য করেন বক্তারা। আলোচনায় উঠে আসে এই দুই খাতের নানা রকম দুর্বল দিক। শিক্ষা স্বাস্থ্য খাতকে অন্তর্বর্তী সরকারও গুরুত্ব না দেওয়ার বিস্ময় প্রকাশ করেন বক্তারা। তারা মনে করেন এই দুই খাতের উন্নয়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি। সেই দিকেও কিন্তু মনোযোগ হয়নি। গণতান্ত্রিক পুনর্গঠনে এই সংলাপের আয়োজন, বিষয় শিক্ষা ও জনস্বাস্থ্য। ডাক্তার হয়ে যাচ্ছে কিন্তু রোগী দেখে নাই। আলোচনায় বক্তারা হতাশা জানিয়ে বলেন, স্বাধীনতার 54 বছরে কোনো সরকার এই দুই খাতের উন্নয়নে কাঙ্ক্ষিত পদক্ষেপ নেয়নি। দলীয় বিবেচনায় অযোগ্যদের নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। রাজনীতির থাবা থেকে রক্ষা পায়নি স্বাস্থ্য খাত। দলদাসের সংস্কৃতি থেকে আমাদেরকে একটু মুক্তি দেন। সুতরাং শিক্ষা খাত, স্বাস্থ্য খাত থেকে বাঁচাতে হবে। সেই বাঁচাতে গেলে পরে জনস্বার্থের রাজনীতি আমাদের সবাইকে করতে হবে। দল ভারী করার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয় যে দেশে, সেখানে শিক্ষানীতি নিয়ে কথা বলার আগে তো ওগুলো ঠিক করেন, রাজনীতিটা ঠিক করতে হবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা কেবলই চিকিৎসা নির্ভর বলেও মন্তব্য করেন তারা। রোগ প্রতিরোধে নেই গুরুত্ব। পুরো স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন হলেও নেই তেমন কোনো উদ্যোগ। ডাক্তারের সংখ্যা, সে সংখ্যাও কিন্তু খুব লিমিটেড, মাত্র 48,900 জন সরকারি ডাক্তার। একজন ডাক্তারের উপরে আপনি যে লোড দিচ্ছেন, যে চাপিয়ে দিচ্ছেন, কিন্তু সেই পরিশ্রম সে যেটুকু করছেন, যতটুকু তার সেবা দেওয়ার কথা, সেই সেবাটুকু সে দিতে পারছেন না। প্রাইমারি হেলথ কেয়ারকে আমরা বলছি স্ট্রেনথেন যদি করা যায়, তাহলে আগামী দিনে এই স্বাস্থ্যের সুশাসনটা ফিরে আসবে। স্বাস্থ্যের সুশাসন ফিরে আসলে আপনার উপরের দিকে যে বিশেষায়িত হাসপাতালের সংখ্যা কমবে। ভালো পেশাজীবী তৈরির আগে তৈরি করতে হবে ভালো মানুষ। এজন্য শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের তাগিদ দেন বক্তারা। ওই শহীদের রক্ত কিন্তু আমাদের কাউকে ছাড়বে না। আর যে মানুষগুলি চোখে দেখে না, পঙ্গু, ওদের বরদোয়ায় আমরা কিন্তু শেষ হয়ে যাব। সত্যিকার অর্থে উই আর নট ডুইং আওয়ার জব, নোবডি ইজ ডুইং আওয়ার জব। এন্ড যারা চেয়ারে বসছেন, স্ট্যান্ডিং এ বসছেন, দে আর নট হোল্ডিং দিস চেয়ার প্রপারলি। তারা সাবসার্ভিয়েন্ট টু সাম পিপল, নট টু দেয়ার কনসাস, নট টু দি কনস্টিটিউশন। রূপান্তরটা শুধু কিন্তু বই ছাপানো আর শিক্ষাক্রম পরিবর্তনের মধ্য দিয়ে আসবে না। যেটা বলা হয়েছে, নীতি নৈতিকতা মানুষ তৈরি করা, শিক্ষার্থীকে পরীক্ষার্থী বানিয়ে নয়, শিক্ষার্থীকে মানুষ করা, সেই জায়গায় আমরা আছি কিনা। সুস্বাস্থ্য, সুশিক্ষা, সুশাসন সবকিছুর সমন্বয়ে তৈরি হয় একজন সুনাগরিক। গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে নিতে এই দুই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ বক্তাদের। মূল ফোকাস আগামী কয়েক বছর শিক্ষা এবং স্বাস্থ্যে রাখি। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে তৈরি জীবন রক্ষাকারী সকল ওষুধের দাম ঠিক করে দিতে হবে সরকারকে। সোমবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছেন। আগের 739 ধরনের জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করত সরকার, কিন্তু 1993 সালে সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে 177 ধরনের ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা দেওয়া হয় সরকারকে। ওই বিজ্ঞপ্তি বেআইনি ও অবৈধ ঘোষণা করে রায় দিলেন হাইকোর্ট। 2018 সালে ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি মানবাধিকার সংস্থা। রিটকারীর আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ জানান, বেসরকারি ওষুধ প্রস্তুতকারী মালিক সমিতির হাতে জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা থাকায় সাধারণ মানুষকে বেশি দামে কিনতে হয়। গত 17 আগস্ট অন্তর্বর্তী সরকার নতুন করে জীবন রক্ষাকারী ওষুধের তালিকা করার জন্য একটি টাস্কফোর্স গঠন করে। ওই তালিকায় যেসব ওষুধের নাম থাকবে সবগুলোর দাম সরকারকেই নির্ধারণ করার নির্দেশ দিয়ে রায় দিলেন হাইকোর্ট।
ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কেন্দ্রীয় সংসদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন 21 জন। সোমবার দুপুর পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 38তম ডাকসু নির্বাচনের ভোট নেওয়া হবে 9 সেপ্টেম্বর। এবারে ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও প্রত্যাশা। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে আলোচনা। চূড়ান্ত তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। এর মধ্যে আচরণবিধি লঙ্ঘন সহ পাল্টাপাল্টি নানা অভিযোগ করছেন প্রার্থীরা। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ওয়েবসাইটে ভোটার তালিকা প্রদর্শন বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেবল সংশ্লিষ্ট হল ও দপ্তরগুলোর জন্যই চূড়ান্ত ভোটার তালিকা উন্মুক্ত থাকবে। ঢাবি আইডি কার্ড, হল কার্ড, লাইব্রেরি কার্ড অথবা ভর্তির পে স্লিপের যে কোনো একটি দেখে শিক্ষার্থীরা ভোট দিতে পারবে, রিটার্নিং কর্মকর্তা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর তারা আস্থা রাখবে এবং এর মাধ্যমে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বিনির্মাণ করব। আমরা যেভাবে প্রচারণা করতে যাই না কেন, সেটাকে নিয়ে আমরা আশঙ্কা করছি বিভিন্ন গুপ্ত সংগঠনের সদস্যবৃন্দ আমাদেরকে নিয়ে মব করার সম্ভাবনা আছে। এজন্য নির্বাচন কমিশনকে বলছি, অতি দ্রুত কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হলগুলোতে আমরা নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালাবো সেটা আপনারা প্রকাশ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তির দ্বিতীয় দিনের শুনানি চলছে। নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সহ অন্য নির্বাচন কমিশনাররাও শুনানিতে উপস্থিত আছেন। দিনব্যাপী 20টি আসনের সীমানা নির্ধারণের দাবি আপত্তি নিয়ে শুনানি হয়। দুপুর পর্যন্ত সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের 7টি আসনের খসড়া সীমানার উপর আপত্তি নিয়ে শুনানি হয়েছে। সীমানার খসড়া গেজেটের পক্ষে বিপক্ষে দাবি আপত্তির শুনানির পর আপিলকারীরা সাংবাদিকদের নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করেন। বিকেলে ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের 13টি আসনের শুনানি হবে। বাগেরহাটে 4টি আসন ছিল দেশ স্বাধীন হওয়ার পর। হঠাৎ করে চলমান ইসি আমাদের বলেছেন 4টি আসন থাকবে না, একটা বাদ। আমরা বলেছি এই বাদটা বাগেরহাটবাসী মানে না, এটা অযৌক্তিক, আইন পরিপন্থী এবং বাস্তবসম্মত নয়। আমাদের এখানে 5টি আসন দরকার। এত যাতায়াতের মনে করেন নৌকায় চড়তে হয়, রাস্তাঘাট নেই। আজকে মোংলাকে দিলে 70 কিলোমিটার ঘুরে মোংলায় যেতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠান কখনোই এই যে সংবিধানের বাইরে যে একটা অন্তর্বর্তী সরকার, যেটি অ্যাপিলেট ডিভিশনের একটি মতামতের ভিত্তিতে যে সরকার গঠন হয়েছে, সেই সরকারের একটি নির্বাচন কমিশন কখনোই এই বিষয়ে হাত দিতে পারে না। সারা দেশে 1500 কিলোমিটার সড়ক মহাসড়ক বেহাল। ডিসেম্বরের মধ্যে এসব সড়ক সংস্কার করা হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে সচিবালয়ে মহাসড়কের সার্বিক পরিস্থিতি এবং অবস্থান বিষয়ে বৈঠক শেষে উপদেষ্টা বলেন, মানুষের চলাচল, রাস্তার অবস্থা, পরিমাণ বিবেচনা করে সড়ক সংস্কার করা হবে। তিনি জানান, বর্তমানে সড়কের নির্মাণ ব্যয় 30% বেশি। কমাতে গঠন করা হয়েছে রিভিউ কমিটি। উপদেষ্টা জানান, শৃঙ্খলা ফেরাতে পুরনো ও ফিটনেসবিহীন যানবাহন ডাম্পিং করা হচ্ছে। ফলে সড়কে যানবাহন কমে গেলে প্রয়োজনে মালিকদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথা জানান তিনি। ব্যাটারি চালিত অটোরিকশার সাথে কর্মসংস্থান জড়িত, তাই সেই সব বন্ধ করা যাচ্ছে না বলে মন্তব্য করেন উপদেষ্টা। বলেন, অটোরিকশাগুলো যেন অবৈধভাবে চার্জ দিতে না পারে সেজন্য বিদ্যুৎ বিভাগকে বলা হয়েছে। শুধুমাত্র অর্থ ব্যয় না হয়, যাতে এটা টেকসই হয় এবং যেখানে সম্ভব আমরা যেখানে রিপেয়ার করব সেখানে যেটাকে আমরা বলি ওই যে রিজিড পেভমেন্ট, মানে কংক্রিটের রাস্তা করার চেষ্টা করব, যাতে করে এটা আবার আগামী বর্ষাতে যাতে, কারণ আমরা তো জানি যে ওগুলো বর্ষা প্রবণ এলাকা, মানে আমরা তো একটা সেটা আইডেন্টিফাইড যে কোন জায়গায় পানি জমে, কোন জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, তো সেই সব জায়গাগুলোকে আমরা স্পেশালি অ্যাড্রেস করার চেষ্টা করব। 5 আগস্টকে কালো শক্তি বলেননি বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। হাইকোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি তার সমস্ত বক্তব্য শোনার আহ্বান জানান। বলেন, যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে ক্ষমা চাওয়ার কথা বলেন বিএনপির এই নেতা। তিনি জানান, নির্দিষ্ট সময়ে শোকজের জবাব দেবেন। জামায়াত যেদিন থেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে সেদিন থেকেই তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন বলে দাবি করেন ফজলুর রহমান। মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো আপোষ হবে না বলেও জানান এই মুক্তিযোদ্ধা। 2 জন ইউটিউবার তাকে হত্যায় উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেন ফজলুর রহমান। আমি আপনাদেরকে সালাম
ইউটিউবে অনেক কিছু করা যায়, কথাটা বুঝেন। আমার সমস্ত বক্তব্যটা আপনারা দিতে বলে ওই নিষেধা হেডিং দিয়া ফজলুর রহমান বলেছে ইউনুসকে দেশ থেকে, এইগুলা তো হইতেছে এই দেশে। আমার বক্তব্যটা সামনে না আপনারা বাজান, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে যে এখানে আপনি ভুল করেছেন, তাইলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাপ চাই। ফেব্রুয়ারিতে ভোট দিতে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করেছে। তাদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছিল, সে সময় তারা পালিয়ে গিয়েছিল। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। পরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া করা হয়। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। তারা তাদের ইচ্ছামতো 300 প্রতিনিধি নির্বাচিত করবে এবং এটা বুঝতে হবে এই প্রতিনিধিরা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্তে আসতে পারবে না, তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য আসবে। আগামী জাতীয় নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে এনফোর্সমেন্ট টিম রাখা সহ বিশেষ পরিকল্পনা রয়েছে দুদকের। এমন তথ্য জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, ভোট ক্রয় বন্ধে আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন উৎসে নজরদারি করা হবে। হলফনামায় মিথ্যা তথ্য দিলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই প্রস্তুতি নিতে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ সহ নানা কার্যক্রমে এগিয়ে চলছে নির্বাচনী ট্রেন। এমন প্রেক্ষাপটে দুদক চেয়ারম্যান বলেন, নির্বাচন ঘিরে কালো টাকার ছড়াছড়ি বেড়ে যায়। ভোট কেনা বেচার প্রবণতা দেখা যায় ভোটার প্রার্থী উভয় পক্ষের মধ্যেই, যা বন্ধে কাজ করবে দুদক। কালো টাকা নিয়ে নির্বাচনে আসার সুযোগ নেই, একদমই নেই। কিন্তু তারপরেও যদি কেউ আসে আইনের ফাঁকফোকর গলিয়ে আপনারা ধরিয়ে দেবেন, আমরা আমাদের মধ্য থেকে যতটা সম্ভব আমরা কাজ করে যাব। শুধু দুদক কেন, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা এই কালো টাকার যারা মালিক তাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়, বিএফআইইউ এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে কাজ করছে। একই সাথে নির্বাচনী হলফনামায় প্রার্থীরা অস্বাভাবিক রকমের মিথ্যা তথ্য দিলে তা রোধে এনফোর্সমেন্ট টিম সহ বিশেষ পরিকল্পনার কথা জানান চেয়ারম্যান আব্দুল মোমেন। যারা প্রার্থী নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা তো তাদের সম্পদ বিবরণ, তাদের সবকিছু দেবেন। যদি তারপরেও যদি মনে করেন তারা কিছু লুকোচ্ছে, তাহলে সেটা অভিযোগ আকারে দুদককে দেবেন, দুদক কাজ করবে। এদিকে শেয়ার বাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাল্টি সিকিউরিটিজ লিমিটেডের সিও হাসান তাহের ইমামকে আগামী 28 আগস্ট ফের তলব করে চিঠি দিয়েছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতি গুলির জন্য 500 টাকা আর পিস্তল থেকে এলএমজির জন্য 50,000 থেকে 5 লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন, নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর সরকার। গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশের অস্ত্রাগার থেকে খোয়া গেছে প্রায় 6,500 অস্ত্র। গোলাবারুদ বেহাত হয়েছে প্রায় 6.5 লাখ রাউন্ড। এর মধ্যে এখন পর্যন্ত 1375টি অস্ত্র ও 2.5 লাখেরও বেশি গোলাবারুদ উদ্ধার হয়নি। নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি গুরুত্ব পেয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে। সিদ্ধান্ত হয়েছে পিস্তল ও শটগানের জন্য 50,000 টাকা, চায়না রাইফেল 1 লাখ, এসএমজি 1,50,000, এলএমজির জন্য 5 লাখ টাকা পুরস্কার দেয়ার। আর প্রতি রাউন্ড গুলির তথ্য দিলে পাওয়া যাবে 500 টাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের আগেই এসব অস্ত্র উদ্ধারের চেষ্টা করা হবে। আমরা চেষ্টা করব এই জন্য তো বিভিন্ন ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি উদ্ধার করার জন্য। এখন আমরা চেষ্টা করব যত সম্ভব উঠে নিয়ে আসা। এই তথ্যগুলি আপনারা যদি জানান, এগুলি কিন্তু গোপন রাখা হবে, যেন কেউ
না জানতে পারে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের পথে সরকার, সবাই নির্বাচনমুখী হলে আইন শৃঙ্খলা সহ অনেক সমস্যাই কমে যাবে। চিফ অ্যাডভাইজার একটা কথাই বলছে যে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে যেন একটা নির্বাচন হয়, এটা হলো একটা জাতির আশা। আমরা এই আশাটা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় এই ধরনের সমস্যাগুলো অনেক কমে যাবে। উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনের আগে পুলিশ, বিজিবি, আনসার সহ বিভিন্ন বাহিনীতে নিয়োগ হবে। এক্ষেত্রে কেউ যেন নিয়োগ বাণিজ্য করতে না পারেন, এজন্য সতর্ক করা হয়েছে। জানান, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাতায়াত করায় গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খানকে শোকজ করার সিদ্ধান্ত হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন নিশ্চিত করতে সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য সরকারকে সকল ধরনের পক্ষপাত দুষ্টতা থেকে বেরিয়ে আসতে হবে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দুপুরে সেগুনবাগিচায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, নির্বাচন নিয়ে জনমনের শঙ্কা কাটছে না। বলেন, জুলাই সনদ কখনোই সংবিধানের উপরে স্থান পেতে পারে না। বলা হয়েছে, এটি নিয়ে নাগরিকরা আদালতে যেতে পারবে না, এটি গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হবে। এত নোট অব ডিসেন্ট রেখে গণভোটে যাওয়া উচিত হবে না বলেও মনে করেন তিনি। আমরা মনে করি এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের রাজনৈতিক সদিচ্ছা, তার পলিটিক্যাল উইলটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন সরকারের উচিত হবে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, ভোটারেরা, গোটা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে আসলে আস্থার মধ্যে নেওয়া, কারণ এটা একটা যৌথ একটা অর্কেস্ট্রার মতন, সম্মিলিত একটা উদ্যোগের মতন। জাতীয় দলের ক্যাম্পে নাহিদ রানাকে নিয়ে আলাদাভাবে কাজ করছেন হেড কোচ ফিল সিমন্স। দৃষ্টি রাখছেন শন টেইট, মোহাম্মদ সালাউদ্দিনরাও। কিন্তু তারপরও হঠাৎ করে নাহিদ রানা যেন হারিয়ে গেছেন জাতীয় দলের রাডার থেকে। এশিয়া কাপের দলে নেই তো সবশেষ কয়েক সিরিজেও রানা ছিলেন ব্রাত্য। কিন্তু কেন, জানানোর চেষ্টা করছেন সহকর্মী হাসিনুর রহমান। নাহিদ রানা বাংলাদেশের ক্রিকেটের হালের পেস সেন্সেশন। দারুণভাবে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলাটা শুরু হয়েছিল নাহিদের, কিন্তু হঠাৎ করেই যেন পাতপ্রদীপের আলো থেকে হাওয়া নাহিদ রানা। কোথাও নেই তিনি, সবশেষ কয়েক সিরিজের দলেও ছিলেন না, নেই নেদারল্যান্ডস এবং এশিয়া কাপের স্কোয়াডেও। কিন্তু কেন হঠাৎ করেই এমন আড়ালে চলে গেলেন নাহিদ রানা? চলুন জানার এবং বোঝার চেষ্টা করি। প্রথমেই প্রশ্ন জাগতে পারে, ইনজুর্ড নয় তো রানা? উত্তরটা না, শতভাগ ফিট। বিসিবির ফিটনেস টেস্টে সেরা টাইমিং ছিল এই পেসারের। তাহলে কেন রানা নেই সবশেষ কয়েক সিরিজের দলে? রানার আন্তর্জাতিক ক্রিকেটের পথ চলা শুরু টেস্ট দিয়ে 2024 সালে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অভিষেক হয়েছিল তার। প্রথম টেস্টের 2 ইনিংসে 5 উইকেট নিয়ে নিজের আগমনী বার্তা জানান দিয়েছিলেন নাহিদ রানা। এরপর পাকিস্তান সিরিজ দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান রানা। টেস্টের ধারাবাহিকতায় ওয়ানডে ও টি-20তেও অভিষেক হয়। 4 ওয়ানডেতে মাত্র 5 উইকেট নেন রানা। একমাত্র টি-20তে আরব আমিরাতের বিপক্ষে 2 উইকেট নিলেও দিয়েছিলেন 50 রান। সাদা বলে চাপাই এক্সপ্রেসের এই পরিসংখ্যানে মেলে উত্তর। রানার মূল শক্তি গতি, যা টেস্টে খুবই কার্যকর। শ্রীলঙ্কায় লাস্ট যে টেস্ট খেলছে 2টা, ওই টেস্টে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, অ্যাকচুয়ালি নাহিদ রানার যে পেস বা যেটা ছিল কিছুটা খানিকটা কম, এফোর্ট যেগুলো থাকে ওগুলো আমার কাছে মনে হচ্ছে খানিকটা কম। সেগুলো নিয়ে কথা বলছি, লাস্ট কিছুদিন আগে সেটা নিয়ে কাজও করছি, তার সাথে কিছু আলোচনা করছি, কথা বলছি যে কোনো সমস্যা কিনা, সেই ইনজুরি থেকে কোনো সমস্যা নেই, সব কিছু ওকে। হয়তো বা কোনোভাবে মেন্টালি বা কোনো ডিস্টার্ব বা কোনো কিছু ছিল হয়তো বা, এই কারণে অ্যাকচুয়ালি এফোর্ট যে দেওয়া দরকার ছিল সেই জিনিসটা থেকে মনে হয় একটু কাট ডাউন ছিল। তবে এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আমার বিশ্বাস যখনই যে সিরিজ খেলবে এবং ক্রিকেট বোর্ড সুযোগ দিবে, খুব ভালো কিছু করবে ইনশাল্লাহ। কিন্তু সাদা বলের খেলায় সফল হতে গতির পাশাপাশি আরও ভেরিয়েশন প্রয়োজন। সেটা আনতেই নাহিদ রানার সাথে কাজ করছেন দলের কোচিং স্টাফরা। এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের দলে নেই, কিন্তু তারপরও নাহিদ রানাকে নিয়ে খুব সিরিয়াস পেস বোলিং কোচ শন টেইট। মঙ্গলবারের ক্যাম্পে রানাকে নিয়ে লম্বা সময় কাজ করেছেন তিনি। এছাড়াও রানাকে দেখভাল করেছেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। এদিকে সোমবার জাতীয় দলের ট্রেনিং সেশনে যখন অন্যান্য ক্রিকেটাররা মূল মাঠে অনুশীলনে ব্যস্ত, তখন স্টেডিয়ামের আউটারে নেট সেশনে নাহিদ রানাকে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন হেড কোচ ফিল সিমন্স।
হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট। সবাই মিলে গর্ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুদকের তদন্ত কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার জনসাধারণ তাদের অভিযোগ তুলে ধরেন। পরে অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা বলেন, জনগণের অভিযোগ শোনা, দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা তৈরি এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ন্যায্য মূল্য প্রদানের দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছেন জমির মালিকরা। দুপুরে মহাসড়কের মেহেরপাড়ার খালপাড় এলাকায় মানববন্ধন হয়। বক্তারা বলেন, নরসিংদী বাঘাটা মৌজায় অধিগ্রহণ করা জমিতে অসংখ্য বাণিজ্যিক দোকানপাট, শিল্প প্রতিষ্ঠান ও পার্ক রয়েছে। অনেক মৌজার জমি বাণিজ্যিক শ্রেণীর হলেও তা নালা, ডোবা ও ডাঙ্গা হিসেবে দেখানো হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জমির মালিকরা। এ বিষয়ে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে। দ্রুত সমাধান চান তারা। আবারও হলো রাশিয়া ইউক্রেন বন্দি বিনিময়। দুই দেশ একে অপরের কাছে হস্তান্তর করেছে 146 জন করে মোট 292 জন যুদ্ধবন্দীকে। বন্দি বিনিময় চুক্তির আওতায় এই প্রক্রিয়ায় মধ্যস্থতা করেছে সংযুক্ত আরব আমিরাত। এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মুক্তিপ্রাপ্তদের মধ্যে সেনা, পুলিশ ও সীমান্তরক্ষী সদস্য ছাড়াও রয়েছেন অনেক বেসামরিক নাগরিক। বহুদিন পর প্রিয়জনদের ফেরত পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তাদের পরিবারের সদস্যরা। চলতি বছরে তুরস্কের ইস্তাম্বুলে ৩য় দফার শান্তি আলোচনায় বসে রাশিয়া ইউক্রেন। সেখানেই ১২০০ জন করে বন্দি বিনিময়ে সম্মত হয় দুই দেশ। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।